সেনাবাহিনীর পর এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা, মেয়াদ 2 মাস। বন্যা কবলিতদের সহায়তা সহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের, নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। এবং আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত 1, আহত অর্ধশতাধিক। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। বাংলাদেশ সেনাবাহিনীর পর এবার নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ও সারা দেশে আগামী 60 দিনের জন্য বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেটি প্রো স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 898 সালের ফৌজদারি কার্যবিধির 17 ধারা অনুযায়ী আগামী 2 মাসের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হলো। অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা হঠাৎ বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তা সহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্দশার মধ্যে দিনরাতিপাত করছে বন্যা কবলিত মানুষ। বিবৃতিতে বন্যা কবলিত এলাকার আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বন্যাতদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে ওলামা দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বলে জানান তিনি। সরকার যে 6টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে 1 অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশ সমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। সোমবার ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আহতদের এর মধ্যে গুলিবিদ্ধ বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকদের নাম কাউসার। এই ঘটনায় গুলিবিদ্ধ অপর 2 শ্রমিক রাসেল ও নয়ন। তারা সবাই আশুলিয়া ন্যাচারাল গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে। এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির কবলে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেবার অনুরোধ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। দর্শক, এই বিষয়ে আরো খবর জানতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছে সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আশুলিয়ার গার্মেন্টসগুলোতে কি পরিস্থিতি বিরাজ করছে এখন? এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর
পুলিশ সুপার বেশ কয়েকজন কিন্তু গতকালকে ঘটনায় আহত আছে। অন্যদিকে গতকাল 9:30 থেকে বাইপার এলাকায় থানার অবরোধ করে রাখে এবং এই অবরোধটি এখন পর্যন্ত তুলে নেওয়া হয় প্রায় 24 ঘন্টা। সড়কের পরিস্থিতিটা দেখায় যে প্রায় 24 ঘন্টা নাগাদ এই অবরোধটি তারা করে রাখার ফলে কিন্তু বাইপাইল, আব্দুল্লাহপুর, বাইপাইল, নদীনগর এবং ঢাকা মহাসড়কের যে পরিস্থিতি এখন দেখছেন, পুরো সড়ক জুড়ে কিন্তু এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যে কারণে এই অঞ্চলে এই সড়কগুলো ব্যবহারকারী যারা রয়েছেন, সাধারণ পথচারী, তারা কিন্তু চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। আমরা সরকার থেকে দেখেছি যারা বিভিন্ন অফিসারী ছিলেন, সরকারি প্রতিষ্ঠানগামী যারা ছিলেন, স্কুল কলেজের পড়ুয়া তারা কিন্তু এই সড়কটি ব্যবহার করতে গিয়ে বিলম্বতা করেছেন। আমরা যদি একটু সড়কের উভয় পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে উভয় পাশে কিন্তু তীব্র যানজটের কিন্তু সৃষ্টি হয়ে আছে। এটি দেখতে পাচ্ছেন যে এখন ঢাকার যে মহাসড়ক এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গগামী যে সমস্ত লেনগুলো রয়েছে, প্রত্যেকটা লেনে কিন্তু দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আছে। অন্যদিকে যদি একটু বলি যে বাইপাইল এলাকায় আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার পরিস্থিতি সম্বন্ধে, তারা তাদের যে পাওনাদি রয়েছে, বকেয়া পাওনাদি, সেটির দাবিতে কিন্তু গতকাল 9:30 নাগাদ থেকে কিন্তু তারা অবস্থান কর্মসূচি নিয়ে আসেন এবং এখনো পর্যন্ত কোন ধরনের আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা সেখানে অবস্থান করছেন। এটি এখানকার। অন্যদিকে আজকে কতগুলো গার্মেন্টস এই পর্যন্ত বন্ধ রয়েছে, অন্যান্য হতাহত সংখ্যা বেড়েছে কিনা এটি কিন্তু এখন বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি। এই ছিল কালচার আমার কাছে সর্বশেষ। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাতে ভেসে গেছে খুলনার 7 উপজেলার হাজার হাজার বিঘা মাছের ঘের ও পুকুর। এতে সাদা মাছ, চিংড়ি ও পোনা সহ মৎস্য খাতে ক্ষতি হয়েছে 262 কোটি 43 লাখ টাকা। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ডুমুরিয়া উপজেলার চাষিরা। মাছ ভেসে যাওয়ায় একেবারেই নিঃস্ব হয়ে পড়েছে মালিকরা। জেলা মৎস্য অধিদপ্তর বলছে, ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে। খুলনা থেকে বাবুল আক্তারের রিপোর্ট। সাম্প্রতিক বন্যায় প্লাবিত হয় খুলনার অধিকাংশ উপজেলা। পানিবন্দী হয়ে পড়ে জেলার 7 উপজেলার 53টি ইউনিয়নের বাসিন্দারা। পানিতে তলিয়ে যায় এলাকার 4000 পুকুর ও খামার এবং প্রায় 30,000 মাছের ঘের। এসব ঘেরের কয়েক হাজার মেট্রিক টন চিংড়ি ও পোনা মাছ ভেসে যায় বন্যার পানিতে। ঘেরের অন্তত 5 হাত পানি আসতে যায় গিয়ে চাতালে ভেড়ি তো সব ভাসে, সমস্ত মাছ চলে গেছে। বৃষ্টির পানিতে আমাদের ঘের ভাসে গেছে, লক্ষ লক্ষ টাকার মাছ সব চলে গেছে। 4 দিন আগে মাছ ছাড়িলাম, সব ভাসে চলে গেছে। জেলার 7 উপজেলায় মৎস্য খাতে ক্ষতির পরিমাণ 262 কোটি 43 লাখ টাকা। মাছের ঘের ভেসে যাওয়ায় এখন নিঃস্ব এসব মাছ চাষিরা। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাকে কোনো উপায় নাই, এখন আমাদের হচ্ছে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। বৃষ্টির পানিতে তলিয়ে যায়, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের আর বাঁচে থাকা কোনো পথ নাই। ঋণ করে আমরা মাছ ছেড়েছি, আমাদের সর্বশেষ সব শান্ত হয়ে গেছে। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, প্রতিটি উপজেলায় ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা চলছে। অতিবৃষ্টির জনিত কারণে আমাদের খুলনা জেলায় যে 9টি উপজেলা আছে, এই 9টি উপজেলায় আমাদের 262 কোটি 23 লক্ষ টাকার প্রাথমিক ক্ষয়ক্ষতির আমাদের একটা তালিকা পাওয়া গেছে। আমরা এই ক্ষয়ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা প্রস্তুত করেছি এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের প্রেরণ করা হয়েছে। আমরা আশা রাখি এখান থেকে আমাদের চিংড়ির চাষিদের উপকারের জন্য কিছু আমাদের আর্থিক সহায়তা আমরা পেতে পারি, এই আশা আমরা রাখি। টানা বর্ষার কারণে ক্ষতি পুষিয়ে উঠতে অনেক দুর্ভোগ পোহাতে হবে মৎস্য চাষিদের। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আবারও তারা মাথা তুলে দাঁড়াতে পারবেন, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা। ভারতের মহারাষ্ট্রের হিন্দু পণ্ডিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করায় জামালপুরের বকশীগঞ্জে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অনুষ্ঠিত হয়েছে। সোমবার সর্বস্তরের আলেম ওলামা ও তৌহিদি জনতার আয়োজনে পৌর এলাকার নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মোড়ে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি হামিদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মুফতি মোহাম্মদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শাহজালাল, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন সহ আরও অনেকেই। কুড়িগ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি এর গ্রাহক সেবার নামে ভোগান্তি ঠেকাতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের গুলিতে আহত গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেনকে পিটিয়ে 2.5 লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। রবিবার জাঙ্গিয়া ইউনিয়নের আজমতপুর চৌরাস্তা সংলগ্ন কফুর দোকানের সামনে ঘটনা ঘটেছে। জানা যায়, টিসিবি ডিলার নেয়াকে কেন্দ্র করে আগেই 1 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল আওলাদ হোসেন সরকার গং। ওই দিন টিসিবির টাকা নিয়ে যাচ্ছিল আহত মোহাম্মদ জাকির হোসেন। পরে মোটরসাইকেলে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে পেছন দিক থেকে হামলা করে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় 5 জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন আহতের বাবা। লক্ষ্মীপুর রামগতিতে সাবেক ফরিদ মেম্বারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে উপজেলার টাঙ্কির ঘাট এলাকার মোহাম্মদপুর বয়রারচর তেগাসিয়া বাজারের বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। স্থানীয়রা বলেন, সাবেক মেম্বার ফরিদ স্থানীয় কতিপয় নেতাদের অস্ত্রবাজি, চুরি ডাকাতি, কমিশন দখল বাণিজ্য, চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিল। এ কারণেই একটি কুচক্রী মহল ফরিদ মেম্বারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। নতুন পথযাত্রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরীর একে খান মোড়ে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে সারা দেশে জেলাভিত্তিক দিক নির্দেশনামূলক কর্মসূচির ধারাবাহিকতায় দ্বিতীয় দিন চট্টগ্রাম মহানগরীর একে খান মোড়ে দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ লিফলেট বিতরণ করেন যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্ব শত্রুতার জের ধরে পিরোজপুর ইউনিয়নের পতাবের চর 9 নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বাড়িতে হামলা ও লুটপাট চালিয়ে বাড়ির সকলকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মমতাজ বেগম জানান, তিনি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তবুও 5ই আগস্ট স্থানীয় অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তার বাড়িতে প্রবেশ করে এবং তার স্বামী তমিজউদ্দিনকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মমতাজ বেগম এবং প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। কন্যা শিশুর স্বপ্ন ধরি আগামীর বাংলাদেশ, এই প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হচ্ছে। প্রশাসনিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জাতীয় শিশু কন্যা দিবস পালিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার মাসুদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার শুভাশিস কর্মকার, প্রশাসনিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক কমলা রানী সহ আরও অনেকেই। টাঙ্গাইলের ঘাটাইলে কন্যা শিশুর স্বপ্ন গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ। ঘাটের সিডিপি ম্যানেজার শারমিন নাসরিন সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঘাটেল উপজেলা মহিলা শিশু বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সিডিসির চেয়ারপারসন ও দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সুজাত আলী খান, গুড নেইবার্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোনামণি খান, প্রোগ্রাম অফিসার জাকারিয়া সহ আর অনেকেই এই সময় উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে পল্লী বিদ্যুতায়ন বোর্ড আরইবি এর গ্রাহক সেবার নামে ভোগান্তি ঠেকাতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীকে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়।
খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশনের সুপার মার্কেটকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করার লক্ষ্যে খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেট বণিক সমিতি এক মতবিনিময় সভার আয়োজন করেছে। রবিবার খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেটের প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মার্কেটের সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির এবং আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শেখ আলম, মোহাম্মদ রেজাউল করিম সহ উক্ত মার্কেটের ব্যবসায়ী ও সদস্যরা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সমগ্র জেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাংলাদেশে পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির সভাপতি কবি প্রাকৃতজ শামীম রুমি টিটনের সভাপতিত্বে বাপুলসের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সমগ্র জেলার সদস্যরা। এ সময় তারা বলেন, বাপুলস বাঁচাতে সকালের একত্র হয়ে কাজ করতে হবে এবং বাপুসের ক্ষতি চায় এমন লোকদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা জরুরি। এবারে খেলার খবর। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে, তবে ভারতকে অর্ধে আটকে রাখতে পারলেও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। দ্বিতীয়ার্ধে 2 গোল খেয়ে সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হলো টাইগার যুবাদের। 2-0 গোলে ফাইনাল জিতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে নিল ভারত। ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারত 2টি গোলই করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে 58 মিনিটে কর্নার থেকে প্রথম লিড নেয় দ্য ব্লুজরা। ডান প্রান্ত থেকে করা কর্নার 2 ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলার হেডে গোল করেন। প্রথম গোল খাওয়ার পর কোচ সাইফুল বাড়ি টি2 দলে 4টি পরিবর্তন এনেও ভারতকে রুখতে পারেননি, বরং অন্তিম সময়ে আবারও গোল হজম করে টিটুর শিষ্যরা। বক্সের উপরে জায়গা করে নিয়ে দৃষ্টিনন্দন শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ আরবাস। নিশ্চিত হয়ে যায় ভারতের মুকুট ধরে রাখা। সাতকানিয়ার পূর্ব আমিলায় স্বপ্ন ছায়া একতা সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন SM কামরুজ্জামান, চট্টগ্রাম কমার্স কলেজের প্রফেসর মোহাম্মদ ইউনুস সিদ্দিকের সভাপতিত্বে ও আব্দুল গফুরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাবেক সভাপতি সৈয়দ হোসেন ও ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস। এ সময় প্রধান অতিথি SM কামরুজ্জামান বলেন, সংস্কৃতি ও ক্রীড়া মানুষের মনকে সতেজ রাখে। খেলাধুলার মাধ্যমে শরীর ব্যায়াম যেমন হয়, তেমনি মেধাও বিকশিত হয়। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সেনাবাহিনীর পর এবার বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। মেয়াদ 2 মাস। বন্যা কবলিতদের সহায়তা সহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের। নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। এবং আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত 1, আহত অর্ধশতাধিক। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।